নমস্কার বন্ধুরা। আজকে বলবো শেখ আসাদ আলীর 'দোজখ যন্ত্রণা' উপন্যাস নিয়ে। প্রথমত আমি যেখানে আছি সেখান থেকে বলার পরিসর নেই। শুনতে অনেক অসুবিধা হতে পারে। তবুও মনে হলো কিছু কথা বলি। এই বলাটা মূলত নিজের পাপবোধ খণ্ডন করতেই, বা আধুনিক উপন্যাসের নির্মাণ বা আজকের উপন্যাসের নির্মাণ কত জরুরি হয়ে উঠছে সে সম্পর্কে বন্ধুদের এই উপন্যাস নিয়ে কিছু ধারণা দিতেই। প্রথমত, শেখ আসাদ আলীর বিভিন্ন প্রবন্ধগুলি যদি আপনারা পড়েন, বা ফেসবুকে সে যে বিভিন্ন টেক্সট নিয়ে যে একটা সমীক্ষা বা একটা প্রবন্ধ লেখেন, বা তার নিজস্ব মতবাদ গড়ে তোলেন, সেগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে চিরাচরিত যে আমাদের পাঠ সংস্কৃতি বা আমাদের পাঠতন্ত্র বা পাঠক্রিয়া, সেখান থেকে তার দেখাটা অনেকটা আলাদা এবং যুক্তিসঙ্গত। তিনি যা বলছেন যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এবং তার মধ্য দিয়ে সে আমাদের এই উপমহাদেশের সমস্ত কিছুকেই একটা নতুন রঙে, নতুন আধুনিকতায় দেখার চেষ্টা চালিয়ে যান। এমনকি কোনো লেখকের যে ভুল, সেটা কোথায় সূক্ষ্মভাবে ঘটছে সেটাও তিনি খুব প্রখরভাবে ধরতে পারেন। তার সেই পোস্ট বা বিভিন্ন প্রবন্ধগুলি যদি আপনারা পড়েন তাহলে বুঝে যাবেন যে তার এই উপন্যাসখানি কতখানি গুরুত্বপূর্ণ বা কতখানি জরুরি হতে পারে। এই উপন্যাসের একাধিক বৃত্ত আছে, একাধিক চিন্তা স্তর আছে, একাধিক বয়ান, খতিয়ান এবং অস্তিত্বের সংকট মিলে বিংশ শতাব্দীর এক গ্রাম দেশের প্রান্তিক ভুবনের সামগ্রিক বিন্যাসকে তিনি অদ্ভুত কায়দায় তুলে ধরেছেন। সেই অতিবাস্তব, যা অত্যন্ত ক্লেদময়, অত্যন্ত হিংস্র, এবং যেখানে অস্তিত্ব নানাভাবে ধাক্কা খাচ্ছে, বিশেষ করে প্রলেতারিয়েত মানুষের বেঁচে বর্তে থাকার যে সংবাদ, তা প্রতি মুহূর্তে ধাক্কা খাচ্ছে শোষক শোষিত ধর্মান্ধতার পাঠ। সেই অতি বাস্তবকে তিনি কখনো জাদু বাস্তবে, কখনো উদ্ভট বাস্তবে, কখনো অলৌকিক বাস্তবে প্রেরণ করে দিচ্ছেন। এবং আমাদের উপমহাদেশের যে গ্রাম সংস্কৃতি, সেখানে কিন্তু পীর, ফকির, গাজন যেমন ছিল, তেমনি তার যে কথা বয়ন বা তার যে কথকতার পাঠ, সেখানে নানা বা গল্প, অলৌকিকতা ছিল। আবার মুসলিমদের যে উপাখ্যান, বিশেষ করে আমরা যদি দৌলত কাজী, সৈয়দ আলাওলের বিভিন্ন লেখাগুলো পড়ি এবং ইউসুফ জুলেখার মতো আখ্যান বা উপাখ্যান কাব্য যদি আমরা পড়ি, সেখানে দেখব যে মুসলিম সংস্কৃতিতে এই অলৌকিকতা
বিশেষ করে আছে। সেই অলৌকিকতাকে যদি আমাদের বাস্তবের সঙ্গে মেলানো যায় বা বাস্তবের ফাঁক দিয়েই ধর্মান্ধতার যে পাঠ, সেই ধর্মের প্রত্যয়শীল মানুষের মধ্যে যে অলৌকিকতা, উদ্ভট বাস্তবতা আছে, সেটাকে যদি জাদু বাস্তবতার মোড়কে ধরা যায়, তার নির্মাণ কেমন হতে পারে? এখানে কিছু কথা বলা জরুরি যে গণতান্ত্রিক দেশ, সংবিধান স্বীকৃত দেশ হলেও বিশেষ করে মুসলিম জীবনে তাদের কিছু নির্ধারিত আইন শৃঙ্খল আছে যা তারা এখনো মেনে চলে। বিশেষ করে মুসলিম আইন বলতে চাই কোরআন এবং মুসলিম যে ধর্মগ্রন্থ রয়েছে তার নির্দেশিত যে ধর্মীয় আইনগুলো, সেগুলো তারা এখনো মেনে চলেন। বা কোনো মৌলবি বা মুসলিম যারা পণ্ডিত, সমাজের মাতব্বর, সেই আইন দ্বারা, সেই ধর্মীয় শৃঙ্খল দ্বারা সামাজিক পরিমণ্ডলকে বিচার করেন, সামাজিক পরিমণ্ডলকে বেঁধে রাখেন। ফলে সেখানে মানুষের অস্তিত্ব সংকট কিন্তু আরও বড় প্রবল। বাংলা সাহিত্যে বিশেষ করে আমাদের এপার বাংলার যে মুসলিম সাহিত্যের ধরন, এখানে কিন্তু আমি ভাগ করতে চাইছি না। আসলে অভিজ্ঞতার জগতের কথা বলতে গিয়ে এই শব্দটি প্রয়োগ করছি। সেই আব্দুল জব্বর থেকে সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুজতবা আলী, আবুল বাশার, আফসার আহমেদ, শাহজাদ ফিরদৌস, সোহরাব হোসেন, আনসার উদ্দিন, নিহারুল ইসলাম, সাদিক হোসেন, শামীম আহমেদ, আয়েশা খাতুন, হামির উদ্দিন মিদ্দা ইত্যাদি পর্যন্ত আরও কয়েকজন আছেন। তাদের যে লেখা, তার কিন্তু নানা প্রকরণ আছে। যেমন আফসার আহমেদ মুসলিম সমাজে, একরাম আলীর কথা বলতে হবে, মুসলিম সমাজের ভাঙন গড়নের মধ্য দিয়ে প্রগতিশীলতার আখ্যান গড়ে তুলছে। আবুল বাশার প্রথম দিকের ৮-এর দশকের যে তার লেখা, সেই লেখায় মুসলিম ধর্মান্ধতা, মুসলিম মিথ, পুরাণ এবং সামাজিক সমস্যাকে ভেঙে চুরে এক নতুন আধুনিকতার কিন্তু তিনি জন্ম দিচ্ছিলেন। আনসার উদ্দিন প্রবলভাবে মানবিক লেখক এবং হিন্দু মুসলিমকে পটভূমিতে রেখে একটা উদার নৈতিক দর্শন, জীবনবোধের খোঁজে যান। আবার আফসার আহমেদ, সোহরাব হোসেন ঔপনিবেশিকতার অন্ধকার থেকে বেরিয়ে এসে বাঙালি জীবনের প্রকৃত আখ্যান রচনা করেন এবং বাঙালির বঙ্গীয় আধুনিকতা কেমন হতে পারে তা দেখান। সাদিক হোসেন, শামীম আহমেদ এরা উত্তরাধুনিক আখ্যান রচনা করে চলেছেন। মিথের ওপর বা মিথের পুনর্নির্মাণে এগিয়ে গেছেন বারবার শাহজাদ ফিরদৌস। এই যে প্রকরণ বা বয়ান কৌশল, তার যে প্রথাগত ধারাবাহিকতা, সেখান থেকে শেখ আসাদ আলী খুব জরুরিভাবে, খুব সতর্কভাবে এই উপন্যাসটি নির্মাণ করেছেন। এই উপন্যাসের বহু স্তর রয়েছে। একদিকে প্রলেতারিয়েত মুসলিম, একদিকে মধ্যবিত্ত মুসলিম যারা ধর্মীয় সত্তাকে বা সমাজের হর্তাকর্তা হয়ে টিকে আছে, তার আবার স্তরায়ন আছে। এই যে
প্রোলেতারিয়েট মুসলিম যাদের আইডেন্টিটি ক্রাইসিস প্রবল, সেখানে নানা অলৌকিকতা বিদ্যমান। প্রেম, প্রেমহীনতা, অবৈধ সঙ্গম, মৃত্যু, জন্ম ইত্যাদিকে কেন্দ্র করে এক বীভৎস নারকীয়তা বিরাজমান। শেখ আসাদ আলী কাহিনী বলেন না, কাহিনী বলার তার কোনো সদিচ্ছা নেই। সে ছোট ছোট পর্বে এই জীবনের বীভৎস বাস্তবতাকে চিহ্নিত করেন। বলা যেতে পারে অতিবাস্তবতা, সেই অতিবাস্তবতা এতটাই ক্লেদময়, এতটাই হিংসা, রিক্ততায় পরিপূর্ণ, ফলত তাকে কোথাও কোথাও উদ্ভ্রান্ত বাস্তব, অলৌকিক বাস্তবের মধ্যে তাকে আড়াল করে দিতে হয়। এবং ধর্মগুরুরা যে মুসলিম সমাজকে এতকাল শোষণ করে এলো বা আজও আসছে, মূলত মুসলিম ধর্মীয় নির্দেশকে সামনে রেখে, আল্লাহর বাণীকে সামনে রেখে, সেখান থেকে শেখ আসাদ আলী মুসলিম ধর্ম সংস্কৃতির বিভিন্ন গ্রন্থ থেকে 40টি পরিচ্ছেদে 40টি উদ্ধৃতি রেখেছেন বঙ্গ অনুবাদে, এবং তার অনুবাদটাও চমৎকার। প্রতিটি পরিচ্ছেদে তিনি জীবনের যে স্তরায়ন, প্রেম, ভালোবাসা, মূল্যবোধ, পুণ্য পাপ, পরোপকারিতা, সামাজিকতা, ন্যায় বোধ ইত্যাদি বহুবিধ আমাদের যে কল্যাণ, শুভবোধ, বিশেষ করে পাপ পুণ্যর ধারণাকে কেন্দ্রে রেখে ধর্মীয় নির্দেশ শুনিয়েছেন। সেই কোরআন বা অজস্র ধর্ম গ্রন্থের যে নির্দেশ, প্রতিটি নির্দেশই মানুষকে শুভ বোধে, মানুষকে কল্যাণ চেতনায় বা মানুষকে মূল্যবোধহীনতা থেকে মূল্যবোধে ফেরাতে চাইছে। সেই নির্দেশ, সেই ধর্মীয় পদাবলী মানুষ শোনে, ধর্মীয় জীবনের আচার সংস্কৃতি, লোকায়ত সংস্কারকেও মানে, তবুও বাস্তব জীবনে সেই মূল্যবোধের পাঠ গড়ে ওঠে না। এর আবার নানা কারণ আছে, যেমন চিরঞ্জয় চক্রবর্তীর যে আখ্যান, সেই আখ্যানে আমরা দেখব যে কেউ কেউ মূল্যবোধের কথা বলছেন, কথক বা পূর্বপুরুষদের স্মৃতিচারণায় শুভ চেতনা, কল্যাণবোধের পাঠ আছে, সেই কথক বাস্তবে যখন তা প্রয়োগ করছেন মিলছে না, কারণ বাস্তব এতটাই সংকটময়, ফলে একটা দান্দিকতা সৃষ্টি হচ্ছে। শেখ আসাদ আলীও সেই দান্দিকতাকে বড় করে তুলেছেন এবং সেখানে একটা চূড়ান্ত ব্যভিচার, গর্ভবতী নারীকে কখনো যৌন সঙ্গমে লিপ্ত হতে গিয়ে তাকে মেরে ফেলা, বা অবৈধ সন্তান পেটে ধারণ করে আত্মহত্যা, কবর থেকে শিয়াল কুকুরের লাশ টেনে তোলা, কখনো হিন্দুদের গাজনে সেই কবরের মাথা তুলে নিয়ে নৃত্য করা, সেই মৃত মাথার হেঁটে চলা, মৃত মাথার গল্প বলা ইত্যাদির মধ্য দিয়ে জীবনের যে বীভৎস নারকীয়তা, তার যে এক গভীর পাঠ আবিষ্কার করেন, তা নির্মাণের দিক থেকে অত্যন্ত জরুরি। আবার এই উপন্যাসের যে একাধিক স্তর, সেখানে ভাষিক রাজনীতি, ক্ষমতার স্তরায়ন, আমাদের ঐতিহাসিকদের ফাঁকফোকর, আমাদের এই উপমহাদেশের যে
সামগ্রিক বিন্যাস গড়ে উঠল, নাগরিক পণ্ডিতদের যে গল্প বলা বা ইতিহাস নির্ধারণ, তার ফাঁক ফোকর কোথায়, তা তিনি দেখিয়ে চলেন। উপন্যাসের প্রথম দিকে মূলত চরিত্র চিত্রায়ন, এমনকি বিংশ শতাব্দীর উপন্যাসকে কেন্দ্র করে যে আমাদের আঞ্চলিক উপন্যাসের রূপরীতি, আঞ্চলিক উপন্যাস বলতে এই বুঝি, তা শেখ আসাদ আলী ভেঙে চলেন। একথাও বলা জরুরি যে একবিংশ শতাব্দীর উপন্যাস কিন্তু বিংশ শতাব্দীর উপন্যাসকে অতিক্রম করে গেছে নানা মাত্রায়। তেমনি সেদিনের আঞ্চলিক উপন্যাস আজ অচল হয়ে যাচ্ছে, তার যে সংজ্ঞা। শেখ আসাদ আলীর আখ্যানে একাধিক চরিত্র আছে, সেই চরিত্র ছোট ছোট ভূমিকা নিয়ে, এবং প্রত্যেকেরই একটা পৃথক পৃথক অস্তিত্ব আছে, এবং সেই পৃথক পৃথক অস্তিত্বকে লোভ, কাম, রিপু, মৎসর্য ইত্যাদি আরও একাধিক এককে তিনি দেখাচ্ছেন সংকট কত প্রবল। এই প্রলেতারিয়েত স্তরের যে বিন্যাস, তা মূলত আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক সংলাপে। আবার উল্টো দিকে আছে কথকের ভাষার মাধুর্যতা, কথকের ভাষার সৌন্দর্যতা। আবার সেই কাজীর ছেলে ইসাহাকের যে বয়ান, তার যে গল্প, কথন রীতি, সেখানে ভাষা আশ্চর্য মধুরতা পায়। এখানেও লেখক নিগুড় সংকেত রেখে যান যে আমাদের যে ইতিহাস, আমাদের যে পণ্ডিতবর্গের ইতিহাস চেতনা, সেখানে নিম্ন বর্গের ভাষা সংস্কৃতি বিচ্যুত হয়ে যায়। এমনকি সেই স্থানিক পটভূমিতে থেকেও কাজীর ছেলে ইসাক যে বয়ান গড়ে তোলেন, তা আদর্শ ভাষার বয়ান, ভাষার মাধুর্য স্রোতে ভেসে যায়। এবং কংগ্রেস পিতার পুত্র কমিউনিস্ট হয়ে স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে না পেরে সে কালচারাল রেভলিউশনের দিকে এগিয়ে যায় পার্টির উচ্চবর্গের কথা অনুসারে। কিন্তু সেই কালচারাল রেভলিউশন ঘটাতে গিয়ে স্থানিক ইতিহাসের যে বিচ্যুতি ঘটে, স্থানিক প্রদেশের যে ভুল বিত্তায়ন, বা সেই বিত্তায়নের মধ্যে মানুষের সংস্কৃতির নির্যাস যেভাবে বিচ্যুত ঘটে যায়, তা আমাদের উপমহাদেশের প্রকৃত সংস্কৃতিকে কিন্তু বিকৃত করে দেয়। অথচ পণ্ডিতবর্গ এটাকেই ইতিহাস বলে মান্য করেন। তা ধারাবাহিকভাবে পঠনশীলতার মধ্য দিয়ে আমাদের প্রকৃত সত্য জানাই হয় না। শেখ আসাদ আলী প্রতি পর্বে পর্বে সেগুলোকে উন্মোচন করে চলেন। তেমনি বিংশ শতাব্দীর যে উপমহাদেশের ইতিহাস, বিশেষ করে 1920 থেকে 1970, যার মধ্যে মুসলিম সমাজ ভয়ঙ্কর আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, মুসলিম সমাজকে বারবার ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত হয়েছে, এবং কেউ কেউ ভুল করেছেন, ভুল করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু পথ আটকে গেছে। কংগ্রেসের সমর্থক হয়েও এই ইসাহাকের দাদু কি করে মুসলিম লীগের সমর্থক হয়ে গেলেন এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারলেন না। পিতা সেই মৌলবী কাবেল কাজী সম্ভবত নাম, তার কংগ্রেস সত্তা, সেখানে যে দ্বন্দ্বময়তা, সেখানে যে সংকট, সংঘর্ষ, সেখান থেকে পুত্রের কমিউনিস্ট হয়ে যাওয়া, এই যে ধারাবাহিক পথ চলা, এবং সেখানে ইসাহাকের কথকতার দুর্দান্ত বয়ান, স্মৃতি এবং স্বপ্নের ভূমিকা, বহু চরিত্রের স্বপ্নের ভূমিকা,
গুলজারের বয়ান, কাবিল কাজীর বয়ানে যে কথকতা বা কথন রীতির ধারাপাত, সেখানে উপমহাদেশের দেশ, উপমহাদেশের সংস্কৃতি, জাতিতত্ত্বের কোনো পাঠ, অন্যদিকে আঞ্চলিকতার মধ্যে চরিত্রের আইডেন্টিটি ক্রাইসিস। এই কথন রীতির মধ্যেও আইডেন্টিটি ক্রাইসিস আছে, তার এক ভিন্ন পাঠ, প্রলেতারিয়ে তার মধ্যবিত্তের ভিন্ন পাঠ, এবং তার মধ্য দিয়ে চিন্তা স্তরের নানা প্রবণতা, যেমনভাবে ইলিয়াসের চিলেকোঠার সেপাই উপন্যাসে গ্রামে একভাবে জাগরণ ঘটছে আর শহরের গণবিপ্লবের মধ্যে ওসমান চিন্তা স্তরে ভেসে যাচ্ছে, এখানেও ঠিক তার আরেক ভিন্ন স্তর, সে কিন্তু কখনোই অনুকরণ করেননি। বা হাসান আজিজুল হকের সেই আগুন পাখির যে নারী দেশভাগকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এখান থেকে বর্ধমান থেকে প্রচুর লোক পাকিস্তানে চলে যাচ্ছে, গিয়েছিল, চিঠি লিখেছিল, এবং দেশের ধারণা যে বদলে যাচ্ছে, দেশ সম্পর্কিত পবিত্র বোধ কোথায় খণ্ড বিখণ্ড হচ্ছে, সেখান থেকে নারী ধারণা আলাদা, পুরুষের ধারণা আলাদা, এবং লীগপন্থীরা কি করে ব্যক্তিগত বর্গের মধ্যে ক্ষমতা দখল করে নিয়ে গোটা মুসলিম সমাজকে একটা অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে, সেখান থেকে কেউ কেউ প্রাথমিক ধাক্কা সামলে ভুল বুঝতে পেরেছিল, কিন্তু সেই ভুল বোধ থেকে আর বেরিয়ে আসতে পারছে না, যে সংকটের মধ্যে উত্তর প্রজন্মের কেউ কেউ পড়ে যাচ্ছে। এবং যে ইতিহাস ইসাহাক পাঠ্য বইয়ে, বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতবর্গের আলোচনায় ক্লাস ঘরে শুনে আসে, সেখান থেকে বাড়ি এসে সে তরঙ্গ থেকে দাদুর যে ডায়েরি চিঠিপত্র উদ্ধার করে, তা আলাদা ইতিহাস। আসলে শেখ আসাদ আলীর এটি পরিকল্পিত বয়ান, যার মধ্যে দিয়ে ইতিহাসের নব্য পাঠ রচিত হতে পারে, বা আমাদের সংস্কৃতির পুনঃপাঠ এবং উপমহাদেশের জাতিতত্ত্ব পুনঃপাঠ, এবং মধ্যযুগ তারপরের উপমহাদেশের সংস্কৃতিতে জাতি রূপান্তর ঘটেছে, সেই জাতি রূপান্তরের মধ্যে কোনো কোনো বয়ান কিছু ইঙ্গিত দিয়ে যায়, চরিত্রের কোনো কোনো সত্তা কোনো ইঙ্গিত দিয়ে যায়, তেমনি পীর ফকির, আজরাইল ইত্যাদিকে সামনে রেখে মৃত্যুদূত এবং মৃত্যুর প্রকরণকে সামনে রেখে স্বপ্ন বাস্তব সত্তার যে কর্মকাণ্ড এবং এক উদ্ভ্রান্ত সত্তা বিরাজ করে, যা অস্তিত্বের সংকটকে প্রবল মাত্রায় ধরেও আধুনিক উপন্যাসের নির্মাণকে চিহ্নিত করে দেয়। আজকের উপন্যাস আর নিছক কাহিনী নয়, কাহিনী অপেক্ষা সে অনেক বেশি নির্মাণের প্রকরণে বিশ্বাসী বা নির্মাণের দক্ষতা বিশ্বাসী, তা শেখ আসাদ আলী দেখিয়ে চলেন। আঞ্চলিকতার মধ্যে কথকের এক গড়ন, কথকের এক ভাষা বয়ন, প্রলেতারিয়েতের ভাষার এক বয়ান, সেখানে মিথ, সংস্কৃতি, অস্তিত্বের সংকট, জাতিতত্ত্বের পাঠ, হিন্দু মুসলিমের মিলিত সংস্কৃতি, পাশাপাশি সংস্কৃতি, বিভেদ, এবং এসবকে কেন্দ্রে রেখে বাস্তব, উদ্ভট বাস্তব, জাদু বাস্তব, এবং সেই জাদু বাস্তব মার্কেজের ধারণা হলেও আধুনিক উপন্যাসে, বাংলা উপন্যাসে তার যে নির্মাণ, তা কিন্তু মার্কেজকে কোথাও কোথাও অতিক্রম করে যাচ্ছে, বা বলা যেতে পারে যে মার্কেজের কাছ থেকে সেই প্রবণতা বা ধারণা বাঙালি লেখকরা সঞ্চার করেও আমাদের দেশীয় উপাখ্যানের ভেতর যে অলৌকিকতা, উদ্ভট প্রবণতা ছিল, সেগুলোকে বাস্তবের ধারাপাতের সঙ্গে মিলিয়ে যে নির্মাণ গড়ে তুলছেন, তা অত্যন্ত জরুরি হয়ে উঠছে।
এবং শেখ আসাদ আলী তা বিবিধ প্রকরণে দেখানোর চেষ্টা করেছেন। ফলত উপন্যাসটি আজকের এই সময়ে দাঁড়িয়ে নতুন চিন্তার জন্ম দিতে পারে, বিশেষ করে আমাদের সংস্কৃতির পুনঃপাঠ, জাতিতত্ত্বের ধারণা, মুসলিম অস্তিত্ব সম্পর্কে, মুসলিম ইতিহাস সম্পর্কে ধারণা এবং আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে জাতীয়তাবাদের ধারণায় এবং আমাদের যে জীবনচিত্র, সেখানে যে একটা প্রকরণ গড়ে উঠেছে, সেই প্রকরণই কি একমাত্র স্থায়িত্ব লাভ করবে? না, আজকের আধুনিক সময়ে আমরা নতুন করে চিন্তা চর্চার মধ্যে দিয়ে আমাদের এই উপমহাদেশের সংস্কৃতি, জাতিতত্ত্ব, মিলিত জীবন চেতনার মধ্যে আরও নতুন কিছু খুঁজব। তার বহু গুরুত্বপূর্ণ ইঙ্গিত, সমীক্ষা এবং পথসরণী শেখ আসাদ আলী এখানে রেখে গেছেন। ফলত উপন্যাসটি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে আমার কাছে। আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে।